এক নাম্বার ওইটা রেকর্ড ক্লাস দিছি, এখানে দেখে নিবা। এক নাম্বার রেকর্ড ক্লাস 1 2 বেসিক ক্লাস রেকর্ড ক্লাস দিয়ে দিছি, ওইখান থেকে দেখে নিবা। ঠিক আছে, ওইখানে ভালো করে বুঝাই দিছে। বেসিক ক্লাস রেকর্ড ক্লাস পাইছো তুমি? গ্রুপে দিয়ে পাও না? এটা গ্রুপে দেওয়া আছে, না পাইলে আমারও বলিও, আমি দিয়ে দিব, সমস্যা নাই। এখন তোমরা 3 নাম্বার থেকে দেখো, তাইলে আজকে 3 4 5 করা দিলে এই পিডিএফ এর ফার্স্ট অঙ্ক চলে যাবে। ওকে, আমি ক্লাসটা শুরু করতেছি। আমি যতক্ষণ পর্যন্ত ক্লাস করব ততক্ষণ শুনতে থাকবা। আমি আবার প্রশ্ন করা তোমাদের থেকে প্রশ্ন নেব যদি না বুঝো। সবার সামনে প্রশ্ন আছে আশা করি, সবাই পাইছো তো প্রশ্ন, তাই না? রেসপন্স করো, পাইছো? প্রশ্ন সামনে না থাকলে হবে না, প্রশ্ন সামনে না থাকলে কিছু বুঝবা না। যার যার স্ক্রিনশট নিয়ে নিজেদের দখলে প্রশ্ন রাখবা। ওকে, আমি ক্লাসটা শুরু করতেছি। প্রশ্নটা প্রথমে একটু খেয়াল করি। সাজেশন 3, ম্যাগনা কোম্পানি লিমিটেড ইজ কনসিডারিং টু বাই এ নিউ মেশিন হুইচ উইল কস্ট টাকা 5 লাখ। এটার অর্থ হলো ম্যাগনা কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান, তারা 5 লক্ষ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করার জন্য চিন্তা ভাবনা করতেছে। কনসিডার মানে বিবেচনা করতেছে। দ্য এস্টিমেটেড লাইফ অফ দ্যাট মেশিন ইজ 5 years উইথ নো স্যালভেজ ভ্যালু। মেশিনটার আনুমানিক আয়ুষ্কাল হলো 5 বছর এবং তাদের কোনো স্যালভেজ ভ্যালু নাই, মানে ভগ্নাবশেষ মূল্য নাই। দ্য এক্সপেক্টেড ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স সিএফবিটি টাকা 1,60,000 ইচ ইয়ার। তাদের প্রত্যেক বছরের ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স হলো 1,60,000। দেখো, ক্যাশ ফ্লো যখন একটাই থাকবে তখন এটাকে বলা হয় সমান নগদ প্রবাহ, মানে প্রত্যেক বছর একই টাকা তাদের ব্যবসায়ে ক্যাশ ইনফ্লো হয়। ডেপ্রিসিয়েশন ইজ চার্জড অন এ স্ট্রেট লাইন বেসিস। এটার অর্থ হলো অবশ্যই ধার্য করতে হবে স্থির কিস্তি পদ্ধতিতে বা সরল রৈখিক পদ্ধতিতে। স্ট্রেট লাইন বেসিস মানে সরল রৈখিক পদ্ধতি। দ্য কস্ট অফ ক্যাপিটাল ইজ 12%। তাদের মূলধন ব্যয় হলো 12%। অ্যান্ড দ্য কোম্পানি ট্যাক্স রেট ইজ 40%। এবং কোম্পানির করের হার হলো 40%। শুড দ্য মেশিন বি বট। মেশিনটি ক্রয় করা উচিত হবে কিনা। দেখো, এই ধরনের যখন সিদ্ধান্ত চাইবে তোমার কাছে যে মেশিনটি ক্রয় করা উচিত হবে নাকি ক্রয় করা উচিত হবে না, এ ধরনের যখন সিদ্ধান্ত চাইবে তোমাকে নেট প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে, মানে এনপিভি বের করতে হবে। নেট প্রেজেন্ট ভ্যালুর একটা সূত্র আছে, সূত্রটা হলো টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে এনসিইউ মানে নেট ক্যাশ আউটফ্লো অর্থাৎ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বাদ দিতে হবে। নেট প্রেজেন্ট ভ্যালু বের করার পরে যদি মানটা নেগেটিভ হয় তাহলে মেশিনটা কিনা উচিত হবে না, অর্থাৎ প্রকল্পে টাকা বিনিয়োগ করা উচিত হবে না। আর যদি পজিটিভ হয় তাহলে প্রকল্পে বিনিয়োগ করা বা মেশিন কিনা উচিত হবে। এখন তোমার ওরা চাইছে যে তারা যে মেশিনটা 5 লাখ টাকা দিয়ে কিনতে চাচ্ছে, ওরা তোমার কাছ থেকে একটা পরামর্শ চাচ্ছে বা একটা ডিসিশন চাচ্ছে যে শুড দ্য মেশিন বি বট, মানে এই যে 5 লক্ষ টাকা দামের মেশিন এটাকে কিনা উচিত হবে। তাহলে তোমাকে এই জন্য কি করতে হবে, নেট প্রেজেন্ট ভ্যালু কত সেটা বের করতে হবে। সেটার জন্য একটা টেবল করতে হয়, টেবল ফর ক্যালকুলেশন অফ এনপিভি বা নেট প্রেজেন্ট ভ্যালু দিতে পারো, অথবা টেবল ফর ক্যালকুলেশন। এই টেবলের মধ্যে নেট প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য আমাকে যে পিভি বের করতে হবে তার জন্য 9টা কলাম বের করতে হবে। প্রথম যে কলাম সেটা হলো ইয়ার, এটা প্রশ্নের ভিতর থেকে বসাইতে পারবা। 1 নাম্বার কলামে ইয়ার, প্রশ্নে যত বছর আয়ুষ্কাল দেয়া থাকবে তত বছর লিখবা, তাইলে এখানে 5 বছর আয়ুষ্কাল বলছিল। দ্য এস্টিমেটেড লাইফ অফ দ্যাট মেশিন ইজ 5 years, এই যে 1 to 5। 2 নাম্বার কলামটা হলো সিএফবিটি, কলামগুলো কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে। 1 নাম্বার কলাম ইয়ার, 2 নাম্বার কলাম সিএফবিটি। সিএফবিটির পূর্ণরূপ হলো ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। এই সিএফবিটি কিন্তু সবসময় প্রশ্নে দেয়া থাকবে, খেয়াল করবা, ওইটাও আমরা প্রশ্ন থেকে বসাবো। তুমি দেখতে পাচ্ছ সিএফবিটি প্রশ্নে বলছে টাকা 1,60,000 ইজ ইয়ার, 1,60,000 ইজ ইয়ার, মানে প্রতি বছর 1,60,000। তাইলে সিএফবিটিতে আমরা 1,60,000 বসাইলাম। বসানোর পরে
3 নাম্বার কলামটা হলো ডেপ্রিসিয়েশন। এটা তোমার প্রশ্নে দেয়া থাকবে না, তবে ডেপ্রিসিয়েশনটা বের করতে হয়। ডেপ্রিসিয়েশন বের করার সূত্র আমরা প্রথম দিন আলোচনা করছিলাম। ডেপ্রিসিয়েশন পার ইয়ার সমান কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই লাইফ। এই সূত্র ব্যবহার করে স্ট্রেট লাইন বেসিতে অর্থাৎ সরল রৈখিক পদ্ধতিতে অবশ্যই বের করা হয়। কস্ট মানে হলো সম্পত্তির মূল্য, স্যালভেজ ভ্যালু মানে ভগ্নাবশেষ মূল্য, লাইফ মানে হলো সম্পত্তিটার আয়ুষ্কাল। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নের প্রথম লাইনে কস্ট দেয়া আছে 5 লাখ টাকা। তাহলে আমি সূত্রের মধ্যে মান বসাবো এবং কস্টের জায়গায় 5 লাখ লিখলাম। তারপরে সূত্রের যে মাইনাস আছে বসাইলাম। স্যালভেজ ভ্যালু মানে ভগ্নাবশেষ মূল্য, এই স্যালভেজ ভ্যালুর জায়গায় যেহেতু প্রশ্নে কোনো স্যালভেজ ভ্যালু নাই সেজন্য 0 বসাই দিলাম। আর লাইফের জায়গায় আমাদের প্রশ্নে যত লাইফ বলছে 5 ইয়ার্স, ওই 5 বসাই দিলাম। এখন 5 লাখ থেকে 0 মাইনাস করলাম, করার পরে যে 5 লাখ আসবে সেটাকে 5 দিয়ে ভাগ করলে আমরা 1 লক্ষ টাকা পাবো। এটা হবে ডেপ্রিসিয়েশন পার ইয়ার, প্রতি বছরের অবশ্যয়ের পরিমাণ। এই অবশ্যটা বের হয়ে গেলেই তোমার টেবলটা মান বের করা সহজ। এই অবশ্যটা তুমি ওয়ার্কিং করে বের করবা, তারপর 3 নাম্বার কলামে অর্থাৎ টেবলের মধ্যে যে 3 নাম্বার ঘর আছে ডেপ, সেখানে বসাবে 1 লাখ টাকা। 4 নাম্বার কলামটার নাম হলো ইবিটি মানে আর্নিং বিফোর ট্যাক্স। এই আর্নিং বিফোর ট্যাক্স বের করার সূত্র হলো সিএফবিটি মাইনাস ডেপ্রিসিয়েশন, অর্থাৎ 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলামের টাকা মাইনাস করলেই 4 নাম্বার কলামের টাকা পাওয়া যায়। 2 নাম্বার কলাম বলতে সিএফবিটিকে বোঝায়, 3 নাম্বার কলাম বলতে ডেপ্রিসিয়েশনকে বোঝায়। এখন তুমি যদি ক্যালকুলেটারে 1,60,000 টাকা সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন 1 লাখ মাইনাস করো, তাহলে আর 60,000 টাকা যেটা সেটাই হবে ইভিটি। 5 নাম্বার কলামটার নাম হলো ট্যাক্স। এই ট্যাক্সের পার্সেন্টেজ সবসময় প্রশ্নে দেয়া থাকবে। বাই চান্স যদি দেয়া না থাকে তুমি অনুমান করে ধরতে পারবা যে 40%। প্রশ্নে যদি দেয়া থাকে 30% হলে 30%, 40% হলে 40%, যদি দেয়া না থাকলে 40%, এটা অনুমান করে ধরতে পারবা, তবে ট্যাক্স লাগবে। তাহলে এই প্রশ্নের ট্যাক্স রেট দেওয়া আছে শেষের লাইনে 40%, এই 40% আমরা বসাইলাম। এখন প্রশ্ন হলো এই 40% কোনটা টাকার উপর প্রয়োগ হবে? সবসময় খেয়াল করবা ট্যাক্স সবসময় ইবিটির উপর প্রয়োগ হয়। ইবিটি এর পূর্ণরূপ কি? আর্নিং বিফোর ট্যাক্স। করদার্যের পূর্ববর্তী মুনাফাকে বলা হয় ইভিটি, আর্নিং বিফোর ট্যাক্স। এই যে 4 নাম্বার কলামে ইভিটি বের হয়েছে 60,000, সেটার উপরে ট্যাক্সের 40% প্রয়োগ করলে 24,000 টাকা ট্যাক্সের পরিমাণ পেয়ে যাবা। 6 নাম্বার কলামের নাম হলো ইএটি। ইএটি এর পূর্ণরূপ হলো আর্নিং আফটার ট্যাক্স, অর্থাৎ কর পরবর্তী মুনাফা। এই ইএটি পাওয়া যায় কিভাবে? 4 নাম্বার কলাম থেকে, অর্থাৎ ইবিটি থেকে 5 নাম্বার কলাম মাইনাস করবা, অর্থাৎ ট্যাক্স মাইনাস করবা। তার মানে ইএটি সমান আমরা বলতে পারি ইবিটি মাইনাস ট্যাক্স, অর্থাৎ 4 নাম্বার কলাম মাইনাস 5 নাম্বার কলাম। তাহলে আমরা যদি দেখি 4 নাম্বার কলামে ইবিটি আছে 60,000 টাকা, 5 নাম্বার কলামে ট্যাক্স আছে 24,000 টাকা। এখন তুমি 4 নাম্বার কলামে 60,000 টাকা এবং 5 নাম্বার কলামে 24,000 টাকা, 60,000 থেকে 24,000 মাইনাস করলে ইএটি পেয়ে যাবা 36,000 টাকা। 7 নাম্বার কলামটা হবে এনসিভি মানে নেট ক্যাশ বেনিফিট। এনসিভির পূর্ণরূপ হলো নেট ক্যাশ বেনিফিট। এই 7 নাম্বার কলামের টাকা বের হয় 6 নাম্বার কলামের সাথে 3 নাম্বার কলাম যোগ করে। 6 নাম্বার কলাম মানে ইএটি, 3 নাম্বার কলাম মানে ডেপ্রিসিয়েশন। তার মানে ইএটির সাথে ডেপ্রিসিয়েশন যোগ করে দিলেই এনসিভি বা নেট ক্যাশ বেনিফিট পাওয়া যায়। তাহলে ইএটি ছিল 36,000 এবং 3 নাম্বার কলামের ডেপ্রিসিয়েশন ছিল 1 লাখ। 36,000 প্লাস 1 লাখ করলে 1,36,000 এনসিভি পেয়ে যাবা। 8 নাম্বার কলাম হলো ফিবি ফ্যাক্টর। এই জায়গাটা মনোযোগ দিয়ে খেয়াল করো সবাই। এই ফিবি ফ্যাক্টর বের করার জন্য একটা সূত্র আছে। সূত্রটা হলো আমি একটু নিচেই দেখাইছি। ফিবি ফ্যাক্টরের সূত্র হলো ফিবি ফ্যাক্টর অ্যানুইটি যত পার্সেন্ট তোমার কস্ট অফ ক্যাপিটাল দেয়া থাকবে সেটার উপর বেস করে বের করতে হবে। যেমন তোমাদের প্রশ্নের শেষের লাইনে বলা আছে, দেখো দ্য কস্ট অফ ক্যাপিটাল ইজ 12%। এটার অর্থ হলো মূলধন ব্যয় হলো 12%। এখন এটার ফিবি ফ্যাক্টর তোমাকে বের করতে হবে 12% ধরে। ফিবি ফ্যাক্টর অ্যানুইটি এট দ্য রেট অফ 12% সমান, সূত্রটা মুখস্থ রাখতে হবে
1 মাইনাস 1/1 প্লাস কে হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই কে। এখানে 1 মাইনাস এবং প্লাস যেগুলো আছে n যেগুলো আছে এগুলো হলো সূত্র, শুধুমাত্র এখানে মান বসাইতে হবে কে এবং n এর। কে মানিক মনোযোগ দিয়ে খেয়াল করবা কস্ট অফ ক্যাপিটাল। কে বলতে বোঝায় কস্ট অফ ক্যাপিটাল কে, n বলতে বোঝায় নাম্বার অফ ইয়ার। তাহলে কস্ট অফ ক্যাপিটাল প্রশ্নের মধ্যে আছে দেখো 12%। এখন তুমি যদি ক্যালকুলেটারে 12%-এর পার্সেন্টে উঠাই দাও, 12কে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে তুমি মান বসাচ্ছ, মনোযোগ দিয়ে খেয়াল করবা কে এবং n ছাড়া বাকি যেই সূত্রগুলোর মান আছে সেগুলো যেভাবে আছে সেভাবে বসবে। যেমন 1 এর মতো বসে যাবে, মাইনাস বসবে, উপরে 1 আছে 1 বসবে, ব্র্যাকেট বসবে, 1 আছে বসবে, প্লাস চিহ্ন আছে বসবে। কে এর জায়গায় ওই কে মানে হলো কস্ট অফ ক্যাপিটাল। কস্ট অফ ক্যাপিটাল মানে এই যে 12% যেটা সেটা। তাহলে 12%-এর পার্সেন্ট উঠাই দাও 100 থেকে, মানে 12কে 100 দিয়ে ভাগ করো, 0.12 পেয়ে যাবা। n এর মান নাম্বার অফ ইয়ার, প্রকল্পের যে মেয়াদ সেটা বসাবা 5, নিচে কে এর মান ওই যে 12% 0.12। এখন তোমার কাজ হবে কি করা, সরল করে নেওয়া। প্রথমে যে কাজটা করবা মনোযোগ দিয়ে খেয়াল করো, ব্র্যাকেটের কাজ আগে করবা। 1 এর সাথে 0.12 যোগ করবা। 1 এবং 0.12 যোগ করার পরে যে মানটা আসবে 1.12 আসবে, সেটাকে পাওয়ার করে নিবা 5 পাওয়ার 5। ঠিক আছে, পাওয়ার কত জানো তো সবাই? আমি না পারলেও বলিও, আমি তোমাদেরকে ভিডিও আকারে দেখাই দিব এটা। তাহলে 1.12 যোগ করলে 1.12, সেটার পাওয়ার করে নিলে সাইন্টিফিক ক্যালকুলেটারে যে মান আসবে উপরের 1কে সেটা দিয়ে ভাগ করবা। ভাগ করার পরে যে মানটা আসবে 1 থেকে সেটা বাদ দিলে যেটা আসবে সেটাকে আবার 0.12 দিয়ে ভাগ করলে 3.6048 পেয়ে যাবা। এটা হবে ফিবি ফ্যাক্টর। এই ফিবি ফ্যাক্টর তুমি কলাম নাম্বার 8-এ বসাবা। কলাম নাম্বার 8-এ ফিবি ফ্যাক্টর বসানোর পরে 9 নাম্বার কলামটার নাম হবে পিবি। পিবির পূর্ণরূপ হলো প্রেজেন্ট ভ্যালু। এই প্রেজেন্ট ভ্যালু কীভাবে পাবা? এটা হলো 7 নাম্বার কলামের সাথে অর্থাৎ এনসিবির সাথে 8 নাম্বার কলাম গুণ করবা, অর্থাৎ ফিবি ফ্যাক্টর 3.6048 গুণ করবা। তাহলেই তুমি ফিবিটা পেয়ে যাবা। 7 গুণ 8 মানে 1,36,000 গুণ 3.6048 গুণ করে দেখবা যে 4,90,253 বের হয়ে যাবে। এটা আমরা কি পাইলাম? এটা হলো টোটাল পিবি মানে টোটাল প্রেজেন্ট ভ্যালু পাইলাম। এটা বের করার মূল উদ্দেশ্য হলো, আমি প্রথমে বলছিলাম যখন কোনো প্রকল্পের বিনিয়োগ করা উচিত হবে কিনা তোমাকে প্রশ্ন করবে, শুড দ্য মেশিন বি বট, মানে মেশিনটা কিনা উচিত হবে কিনা তোমার কাছ থেকে একটা ডিসিশনস আছে, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই নেট প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। আর নেট প্রেজেন্ট ভ্যালুর যে সূত্র সেটা নিচে দিয়ে আছে দেখো, উই নো নেট প্রেজেন্ট ভ্যালু বা এনপিভি সমান টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস নেট ক্যাশ আউটফ্লো। এখন টোটাল প্রেজেন্ট ভ্যালু তো প্রশ্নে দেওয়া নাই, সেজন্য টেবলের 9 নাম্বার কলামে তুমি টোটাল প্রেজেন্ট ভ্যালুটা বের করছো। সেটা কি? সেটা কত? 4,90,253। তাহলে এখন ওই যে টোটাল প্রেজেন্ট ভ্যালু যেখানে, সেখানে 4,90,253 বসাবা। বসানোর পরে মাইনাস চিহ্ন সূত্র আছে সেটা দিবা। তারপরে নেট ক্যাশ আউটফ্লো, যেটা নেট ক্যাশ আউটফ্লো প্রশ্নে দেওয়া আছে, যেটা যত টাকা দামে মেশিন কিনছে সেটাকে বলা হয় নেট ক্যাশ আউটফ্লো। এটার আরেক নাম হলো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অর্থাৎ প্রাথমিক বিনিয়োগ 5 লাখ। এখন তুমি দেখো 4,90,253 থেকে 5 লাখ মাইনাস করলে তোমার আসলে মান বের হয় -9,747। তার মানে একটা নেগেটিভ মান চলে আসছে, মাইনাস ফিগার চলে আসছে। এখন তুমি ডিসিশন দিবা, সিন্স এনপিবি ইজ নেগেটিভ, যেহেতু এনপিবি মান নেগেটিভ আসছে, সো দ্য মেশিন শুড নট পারচেস, সুতরাং মেশিনটাতে বিনিয়োগ করা উচিত হবে না। অর্থাৎ এই মেশিনটা বিনিয়োগ করলে তোমার লস হবে। যদি পজিটিভ মান আসতো, এটা যদি আজকে মনে করো প্লাস 5,000ও আসতো, তাহলে তুমি বলতা যে কি, সিন্স এনপিবি ইজ পজিটিভ সো দ্য মেশিন শুড পারচেস, মেশিনটা কেনা উচিত। নেগেটিভ মান আসলে কেনা উচিত নয় বা বিনিয়োগ করা উচিত নয়। আর যদি পজিটিভ মান আসে তাহলে অবশ্যই কেনা উচিত বা প্রকল্পে বিনিয়োগ করা উচিত।
কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। কারো কোনো প্রশ্ন আছে?